গ্রীষ্মকাল, কলকাতা শহরের গরমে হাঁসফাঁস করে উঠেছে চার বন্ধু, রুদ্র, অনিকেত, সোহিনী আর মৈত্রেয়ী। পুরনো কলেজ বন্ধুদের মধ্যে যোগাযোগটা আবার নতুন করে গড়ে উঠেছে। রুদ্রর প্রস্তাব, চলো না, কয়েকদিনের জন্য কোথাও ঘুরে আসি। দীঘা কেমন হয়? পরের সপ্তাহেই চারজন চেপে বসল বাসে। গন্তব্য দীঘা। বুকিং করা হয়েছে একটা ছোট কিন্তু নিরিবিলি হোটেলে, হোটেল সাগর নিলয়। গুগলে খুব একটা রিভিউ নেই, তবে ছবি দেখে সুন্দরী লেগেছিল। হোটেলটা ছিল মূল দীঘা সৈকতের একটু দূরে, একটু উঁচু টিলার ওপর, চারপাশে ঝোপঝাড়, অনেকটা নির্জন। হোটেলের মালিক মিস্টার কর্ণিক, প্রায় 60 ছুঁই, বেশ চুপচাপ প্রকৃতির মানুষ। হাতে গোনা কয়েকটা রুম আর একটা পুরনো রিসেপশন ডেস্ক। রাত্রিবেলা খাওয়ার পর সবাই ছাদে উঠে এল হালকা হাওয়া খেতে। সমুদ্রের গর্জন শোনা যাচ্ছিল দূর থেকে। হঠাৎই সোহিনী বলে উঠল, এই হোটেলটা কেমন যেন অদ্ভুত না, যেন কেউ আমাদের দেখছে। রুদ্র হেসে ফেলল, তোর অত ভাবনার বাতিক গেছে এখনো? কিন্তু মৈত্রেয়ী বলল, না রে, আমিও একটু খেয়াল করছিলাম। দুপুরে রুমে ঢোকার সময় একটা দরজা বন্ধ পেয়েছিলাম, তাতে লেখা অ্যাক্সেস প্রহিবিটেড। কি এমন আছে যে যেতে মানা? রাত তখন বাড়ছে। একের পর এক অদ্ভুত আওয়াজ আসতে লাগল রুদ্র আর অনিকেতের রুম থেকে। প্রথমে মনে হয়েছিল ইঁদুর বা বেড়াল, কিন্তু আওয়াজটা যেন কারো হাঁটার মতো, ধীর অথচ ভারী। রাত 2:30 নাগাদ হঠাৎই অনিকেত ঘুম ভেঙে দেখে ঘরের জানালার সামনে একটা ছায়া দাঁড়িয়ে আছে। লম্বা, কালো রঙা, মুখ দেখা যাচ্ছে না ঠিকঠাক, শুধু চোখ জোড়া লালচে, জ্বলজ্বল করছে অন্ধকারের মধ্যে। সে চিৎকার করে উঠতেই মুহূর্তে ছায়াটা অদৃশ্য। বন্ধ দরজার পেছনে। সকালে অনিকেত চুপচাপ। রাত্রির সেই ছায়ামূর্তি দেখে ভয়ে গায়ে কাটা দিয়েছে। রুদ্র আর সোহিনী হাসাহাসি করলেও মৈত্রেয়ী একেবারেই গম্ভীর। অনিকেত কি ঘুমের মধ্যে কিছু দেখেছে, না সত্যিই কিছু ছিল? প্রশ্নটা ওর মুখে। প্রাতরাশ শেষে চারজন বেরিয়ে পড়ে হোটেলের চারপাশে ঘুরতে। তখনই মৈত্রেয়ী আবার দেখে সেই দরজাটা, হোটেলের পেছনের করিডোরে, এক কোণে, মাটির কাছাকাছি ছাদোলা একটা পুরনো লোহার দরজা। উপর লেখা, এই অংশে প্রবেশ নিষিদ্ধ। ব্যবস্থাপকের অনুমতি ব্যতীত কেউ প্রবেশ করবেন না। রুদ্র মজা করে বলে, মনে হচ্ছে এইখানেই ভূতের বাসা। সোহিনী আবার বলে, চলো একদিন রাতে দেখে আসা যাক। ওভাবে নিষেধ মানেই কিছু একটা আছে। তখনই আচমকা মিস্টার কর্ণিক পিছন থেকে এসে দাঁড়ান। ঠান্ডা গলায় বলেন, দেখুন, ও ঘরটা বহু বছর ধরে বন্ধ। আগে এখানে একজন লজার থাকতেন, বেশ কয়েক বছর। তিনি একদিন অদ্ভুতভাবে মারা যান। তারপর থেকে ও ঘর কেউ ব্যবহার করে না। মৈত্রেয়ী প্রশ্ন করে, কি রকম অদ্ভুত? কর্ণিক বলেন না কিছু, শুধু বলেন, আপনারা ঘুরে বেড়ান, কিন্তু সেই দরজার কাছে যাবেন না। সন্ধ্যাবেলা সোহিনী ফোন ঘাঁটতে ঘাঁটতে বলে, এই হোটেলটা নিয়ে গুগলে প্রায় কিছুই নেই, শুধু একটা পুরনো ব্লগ পেয়েছি। সেই ব্লগে লেখা, এর থেকে বড়, সাগর নিলয়ে একবার গিয়েছিলাম। রাত 1টার সময় হঠাৎ দরজার বাইরে করা নাড়ার শব্দ পেলাম। দরজা খুলে দেখি, কেউ নেই। তবে মেঝেতে পানির দাগ পড়ে আছে। পরদিন রিসেপশন থেকে জানলাম, এক মহিলা এখানে একসময় আত্মহত্যা করেছিলেন, তার ঘর নাকি ওটাই। রুদ্র ব্লগটা পড়ে হেসে ফেলে, এসব গাঁজাখুরি গল্প। চল, বেরিয়ে একটু ঘুরি। কিন্তু মৈত্রেয়ী আর অনিকেত কেমন যেন চুপচাপ। মৈত্রেয়ী ধীরে ধীরে বলে, আমি আজ দুপুরে সেই দরজার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। ভিতর থেকে কান্নার আওয়াজ পাচ্ছিলাম। সবাই থমকে যায়। রাত প্রায় 1টা। চারজন একঘেয়েমি আর কৌতূহলের বশে সিদ্ধান্ত নেয় আজই সেই দরজাটা খুলে দেখবে। রুদ্র আগে থেকেই একটা ছোট স্ক্রু ড্রাইভার এনেছিল। দরজার তালা অনেক পুরনো, জং ধরা। অনেক চেষ্টায় কর্মরে শব্দে তালা খুলে যায়। ঘরের ভেতর ঢুকতেই ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে লাগে গায়ে। মাটির ওপর ধুলোর স্তর, এক কোণে একটা ছেঁড়া পর্দা, ভাঙা আয়না, আর মাঝখানে কাঠের একটা খাট, তার ওপর একটা পুরনো রক্তের দাগ। মৈত্রেয়ী ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলে, এখানে কেউ একসময় খুব কষ্ট পেয়েছিল, খুব। অনিকেত জোরে গলা ফাটিয়ে বলে, তোমরা বুঝতে পারছ না? এই জায়গাটা ঠিক না। আমরা কিছু খুলে ফেলেছি যা বন্ধই থাকা উচিত ছিল। তখনই হঠাৎ আয়নায় দেখা গেল একটি নারীমূর্তি, সাদা শাড়ি, এলোমেলো চুল, চোখের জায়গায় শূন্যতা, মুখ নেই, শুধু গভীর কালো ছায়া। কেউ পিছন থেকে জোরে বলে উঠল, আমার ঘরে কেন? চারজনে প্রায় ছুটে পালালো ঘর থেকে। দরজা বন্ধ করে দৌড়ে গিয়ে ছাদে উঠল। বুক ধড়ফড় করছে সবার। সোহিনী বলে, আমি দেখেছি ওকে, ও আমাদের মারতে চাইছে। মৈত্রেয়ী মাথা নিচু করে বলল, ও মৃত না, ও আটকে পড়ে আছে। ড্যাশ ড্যাশ ড্যাশ।
অধ্যায় ৫ সত্য উন্মোচন। পরদিন সকালে কর্ণিককে চাপ দিয়ে জিজ্ঞেস করে মৈত্রেয়ী, সত্যি বলুন, ওই ঘরটা নিয়ে কি ঘটনা? কর্ণিক ধীরে ধীরে বলতে শুরু করেন। প্রায় ২৫ বছর আগে এক মহিলা এসেছিলেন এখানে, নাম ছিল নীলা। বলেছিলেন, সমুদ্রের ধারে কিছুদিন একা থাকতে চান। প্রথম কয়েকদিন ভালোই ছিলেন, তারপর শুরু হলো সমস্যা। উনি নিজের ঘরে কথা বলতেন, হাসতেন, আবার হঠাৎ কাঁদতেন। এক রাতে হঠাৎই আওয়াজ পাওয়া গেল, দরজা ভাঙার মতো শব্দ, কান্না, আর একটা চিৎকার। যখন গিয়ে দরজা খুললাম, তখন উনি মৃত, হাতের শিরা কাটা, পাশেই একটা ডায়েরি। রুদ্র বলে, ডায়েরিটা কোথায়? কর্ণিক চুপ করে থাকেন, পরে বলেন, আমি ডায়েরিটা লুকিয়ে রেখেছিলাম রিসেপশনের নিচে। ৪ জন মিলে সেই ডায়েরি খুঁজে বার করল। তার প্রথম পাতায় লেখা, এর থেকে বড়, আমি নীলা। যাকে ভালোবেসেছিলাম, সে আমাকে এই দিঘাতেই ছেড়ে চলে গেছে। আমি তার জন্যই অপেক্ষা করছি, মৃত্যুর পরেও। সেই মুহূর্তে বাতাসে এক ঠান্ডা ফিসফিসে আওয়াজ ভেসে এল, তুমি ফিরে এসেছ, অবশেষে। সন্ধে গড়িয়ে রাত, ৪ জনের মুখে কথা নেই। সারা দিন ডায়েরির পাতা পড়ে সবাই অদ্ভুত এক আতঙ্কে ভুগছে। সেই রাতে সবাই রুমে ফিরে গেল, কিন্তু সোহিনী ঘুমোতে পারছিল না। বারবার জানালা থেকে হাওয়া এসে পর্দা উড়িয়ে দিচ্ছে। চোখ বুজতেই আবার সেই আওয়াজ, তুমি আমাকে ভুলে গেলে, আমি কিন্তু তোমার জন্যই অপেক্ষা করছিলাম। হঠাৎ করেই সোহিনীর শরীরটা কেমন যেন কাঁপতে লাগল। সে আয়নার সামনে দাঁড়ালো, চোখ গুলিয়ে যাচ্ছে, মাথা ঘুরছে। আয়নায় সে নিজের নয়, নীলার মুখ দেখতে পেল, হাহাকার করা, অভিশপ্ত, রক্তে ভেজা চোখ। রাত ৩টে রুদ্র হঠাৎ ঘুম থেকে উঠে দেখে, সোহিনী নেই। খুঁজতে খুঁজতে পেছনের সেই নিষিদ্ধ ঘরের সামনে এসে দাঁড়াল সে। দরজা হালকা খোলা, ভিতরে একা দাঁড়িয়ে সোহিনী। ঠায় নড়ছে না। রুদ্র ধীরে ধীরে ডাকল, সোহিনী, কিন্তু তার গলা থেকে যে আওয়াজ এল, তা যেন মানুষের ছিল না। আমি সোহিনী নই, আমি নীলা। তারপর সে ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। চোখ দুটো কালো, মুখ থমথমে, ঠোঁটে এক বিকৃত হাসি। রুদ্র বুঝে গেল, নীলা সোহিনীর শরীরে প্রবেশ করেছে। ড্যাশ ড্যাশ ড্যাশ। অধ্যায় ৭ নিষ্কৃতি। পরদিন সকালে মৈত্রেয়ী সব বুঝতে পারল। সে একসময় স্পিরিচুয়াল বই পড়ত, কিছু ঘরোয়া তন্ত্রমন্ত্র জানত। সে বলে, নীলাকে তার অতীতের গন্ধে আটকে রেখেছে এই হোটেল, এই ঘর, এই ডায়েরি। ওর বেদনা এতটা প্রবল যে সে মরেও মুক্তি পায়নি। ওকে মুক্তি দিতে হবে। তারা আবার সেই ঘরে ফিরে গেল। মৈত্রেয়ী ধূপ জ্বালিয়ে মন্ত্র পড়তে শুরু করল। সোহিনী ততক্ষণে পাথরের মতো দাঁড়িয়ে হঠাৎই ছটফট করতে শুরু করল। চিৎকারে ঘর কাঁপতে লাগল। এক মুহূর্তে সমস্ত বাতি নিভে গেল। তারপর এক ঝটকায় সোহিনী মাটিতে পড়ে গেল, আর ঘরের কোণ থেকে এক ধোঁয়ায় মোড়া ছায়ামূর্তি বেরিয়ে এসে চিৎকার করে বলল, তোমরা আমার ভালোবাসাকে ফিরিয়ে দিতে পারলে না, তবু আমাকে যেতে হচ্ছে। এক মুহূর্তে সবকিছু শান্ত হয়ে গেল। বাতি জ্বলে উঠল। সোহিনী জ্ঞান ফিরে পেল, আর বলল, আমি কোথায় ছিলাম এতক্ষণ? ড্যাশ ড্যাশ ড্যাশ। পরদিন সকালে ৪ জন চুপচাপ হোটেল ছেড়ে বেরিয়ে এল। কর্ণিক শুধু বললেন, আমি জানতাম, কেউ একদিন এসে তাকে মুক্তি দেবে। হয়তো আপনারাই ছিলে তার নিয়তি। বাসে উঠতে উঠতে সবাই চুপ করে সমুদ্রের দিকে তাকিয়ে রইল। সেখানে ঢেউয়ের মধ্যে যেন কারো ছায়া মিলিয়ে গেল। সাদা শাড়ি, এলোমেলো চুল, নীলা, চিরতরে মুক্ত। সমাপ্ত।